স্বাগত জানাচ্ছি বিরতিহীন 1 ঘন্টার রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু। প্রথম প্রহরে এক কেন্দ্রে জয়ী বাইডেন, অন্যটিতে ট্রাম্প। দেশে এক দলের শাসন প্রতিষ্ঠা হয়েছে এমন সমালোচনা অবান্তর। জেল হত্যা দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। এমএলএম ব্যবসার ফাঁদে 22 লাখ গ্রাহকের 268 কোটি টাকা হাতিয়েছে এসপিসি ওয়ার্ল্ড, 6 জন গ্রেপ্তার। শুনছিলেন শিরোনামে, এবার জানাবো বিস্তারিত খবর। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 5টায় ভারমন্টে ভোট শুরু হয়। পরে নিউ ইয়র্ক, মিশিগান ও উইসকনসিনেও চলছে ভোট গ্রহণ। এদিকে নিউ হ্যাম্পশায়ারের ভিক্সভিল নচে প্রথম জয় পান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ভোটের আগে সবশেষ জনমত জরিপে বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। তবে ব্যাটল গ্রাউন্ড হিসেবে বিবেচিত 13টি রাজ্যে 2 প্রতিদ্বন্দ্বীর ব্যবধান অল্প। ম্যারাথন প্রচারের শেষ দিন 4 রাজ্যে 5টি নির্বাচনী সভা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রচারের সমাপ্তি টেনে ফেরেন হোয়াইট হাউসে। প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ফেরেন পেনসিলভেনিয়া স্টারটনে তার শৈশবের শহরে। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হোয়াইট হাউসেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন নির্বাচনের ভোট গ্রহণে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন এবং নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. সোলাইমান। প্রথমে যাচ্ছে আশিকের কাছে। আশিক, আজকে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের আগে এবারে নির্বাচনকে বলা হচ্ছে যে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন। কেন এমনটি বলছেন বিশ্লেষকেরা? এবারে নির্বাচনের বিশেষত্ব কি? দেখুন, এরই মধ্যে কিন্তু আসলে এই নির্বাচনটি যে অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা তার অনেকগুলোই কিন্তু কারণ স্পষ্ট হতে শুরু করেছে। এর একটি বড় কারণ আপনি দেখতে পাবেন যে এবার নির্বাচনে কিন্তু অন্যান্য যতগুলো নির্বাচন হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। প্রায় 10 কোটির কাছাকাছি আগাম ভোট পড়েছে, যেটি আসলে যুক্তরাষ্ট্রের যত ভোটার রয়েছে তার 1/3। এত সংখ্যক আগাম ভোট আসলে কোনো নির্বাচনই আসলে পড়েনি। অন্যদিকে এবার ধারণা করা হচ্ছে যে এবার ভোটের দিক থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটার আসলে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আরেকটি বিষয় যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা সিদ্ধান্ত বিভিন্ন সময় কিন্তু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যদি বলা যায় যে যুক্তরাষ্ট্রে করোনা ঠেকাতে ব্যর্থতার জন্য তার প্রশাসনকে অনেকটাই দায়ী করা হয় এবং করোনা নিয়ে তার যে বিভিন্ন সময় মন্তব্যগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু দলে এবং দলের বাইরে অনেক ধরনের সমালোচনা হয়েছে। তিনি কিন্তু নানাভাবে আসলে সমালোচনার মুখে পড়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু এবারে নির্বাচনটিকে এ কারণেই অনেক গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। আপনি যদি মধ্যপ্রাচ্য কিংবা আপনি জানেন যে সারা বিশ্বেই কিন্তু মার্কিন একটি প্রভাব রয়েছে, বৈশ্বিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতেও কিন্তু মার্কিন একটি প্রভাব রয়েছে। বিশেষ করে ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত যেমন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে একদিকে ব্যাহত করেছে, অন্যদিকে চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ সেটির কারণে কিন্তু মার্কিন অর্থনীতিও আসলে অনেকাংশেই কোণঠাসা হয়ে পড়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এ কারণে এই নির্বাচনকে নানাভাবে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তার ব্যক্তিগত জীবন কিংবা তিনি তার রাজনৈতিক জীবন সব কিছু নিয়ে আসলে এক ধরনের বিতর্ক রয়েছে। তো সেই দিক থেকেও আসলে এই নির্বাচনটি নানাভাবে মার্কিনীদের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ। আশিক, আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনের ফলাফল কবে নাগাদ পাওয়া যেতে পারে? এই বিষয়টি আসলে অনেকটাই জটিল, যেহেতু একই সাথে আসলে সবগুলো রাজ্যে যদিও ভোট হচ্ছে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম। যেমনটি বলছিলাম যে 10 কোটি আগাম ভোট কিন্তু পড়েছে, সেই ভোটটি আসলে গণনার ক্ষেত্রে কিন্তু এক এক রাজ্যে এক এক রকম নিয়ম প্রচলিত রয়েছে। তবে যেটি সাদাভাবে বলা যায় যে মোটামুটি আগামীকাল সকাল নাগাদ আসলে মোটামুটি স্পষ্ট হওয়া যাবে যে
কে আসলে জয়ের পথে রয়েছেন। তবে এই ভোট গোনার যে প্রক্রিয়া সেটি কিন্তু কয়েকদিনও সময় লেগে যেতে পারে এবং এই প্রক্রিয়াটি যে আপনি জানেন যে মার্কিন নির্বাচন প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। সরাসরি জনগণের ভোটে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরঞ্চ কয়েকটি ইলেকটোরাল ভোট থাকে, সেই ভোটগুলোর মাধ্যমে পরোক্ষ ভোটে আসলে বলা যায় যে নির্বাচিত হন এবং এই ভোটগুলো এই ইলেকটোরাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক রাজ্যে আসলে এক একটি এবং সেগুলো আসলে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক কিছু ইলেকটোরাল ভোট দেওয়া হয়েছে। এরা আসলে স্বাধীন এক ধরনের নির্বাচক মণ্ডলী বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শেষ মুহূর্তে আসলে এই পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোটটি যতটুকু না গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে, দিন শেষে কিন্তু এই ইলেকটোরাল ভোটটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং ভোট শেষে দেখা যাবে যে যিনি 270 ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি আসলে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের পথে এগিয়ে যাবেন। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু যথেষ্ট জটিল এবং এই জটিল প্রক্রিয়াটির সমাধান অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত পর্যন্ত আসলে গড়িয়েছে। আমি যদি বিশেষভাবে গত 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে প্রায় 30 লাখ ভোটে পপুলার ভোটে কিন্তু এই নির্বাচনী লড়াইটি হয়েছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি অ্যাল গোর 5 লাখেরও বেশি ভোটে কিন্তু জর্জ বুশের থেকে এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচনের যে ফল, সেই ফলাফল ঘোষণার বিষয়টি কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু মার্কিন নির্বাচন ব্যবস্থাটা অনেক জটিল এবং কোনো ক্ষেত্রে ভোটের যে চূড়ান্ত ফল, সেই ফলটি পেতেও কিন্তু অনেক সময় লেগে যায়। দেখা যাক আশিক, শেষ পর্যন্ত আমরা কবে নাগাদ চূড়ান্ত ফলটি পাই। তবে আগামীকাল নাগাদই মূলত আমরা মূল আভাসটি পেয়ে যাব যে কে নির্বাচিত হতে যাচ্ছেন। যদিও বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা গতবারও যেমন দেখেছি অনেক জরিপের ফলাফলই আমরা দেখতে পেয়েছি যে আসলে মেলেনি বাস্তবতার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সোলাইমান, তিনি নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোলাইমান, ভোট গ্রহণ তো শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হবার পর কয়েক ঘন্টা কেটেও গেছে, এরই মধ্যে কি পরিমাণ ভোট পড়ছে এবং ভোটের আপনি মানুষের ফ্লো কেমন দেখছেন এবং ভোটের নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন? আপনি যেমনটা বলেছেন, এখন এখানে মঙ্গলবার সকাল 10টা নিউ ইয়র্ক সময়, সকাল 6টায় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তাই সেই হিসেবে 4 ঘন্টা ভোট অতিক্রম 4 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে। আমি সকাল 6টায় একটা ভোট কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে দীর্ঘ লাইন ধরে মানুষ ভোট দিচ্ছে। বেশি ভোট দিচ্ছে আসলে শ্বেতাঙ্গ রিপাবলিকান, তারাই বেশি ভোট দিচ্ছে। এছাড়া বয়স্ক বৃদ্ধ যারা যারা রিপাবলিকান, যারা আসলে অগ্রিম ভোটের বিষয়ে তারা বিশ্বাসী না, অগ্রিম ভোট দিতে চায় না, তারা ইন পার্সন তারা যা ভোট দিচ্ছে। এছাড়াও ডেমোক্রেট কিংবা ইমিগ্রেন্ট যারা আজকে ছুটি নিয়েছে তারা ভোট দিচ্ছে। তবে ভোটের দীর্ঘ লাইন, আমি 2016 সালের নির্বাচনে এখানে ছিলাম, কিন্তু এত দীর্ঘ লাইনে আগে হয়তো একজন ভোটার এসেছে ভোট দিয়ে চলে গেছে, কিন্তু আজকে সর্বোচ্চ পুলিশ পাহারা দিয়ে ভোট দিচ্ছে এবং দীর্ঘ লাইন ধরে ভোট দেওয়া হচ্ছে। আমি যদি বলি যে একটা লাইনে 200-400 মানুষ পর্যন্ত ভোটের লাইনে দাঁড়িয়েছে এবং একজন ভোটার 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যেন একটা ভোট উৎসব চলছে আজকে। এবং আমি রাস্তায় যখন যে রাস্তায় হাঁটছি, আই ভোটেড, তো সবাই ভোট দিয়ে আসার সিম্বল নিয়ে তা হাসছে। আমি দাঁড়িয়ে আছি আসলে, এখন আপনারা দেখছেন আমার পিছনে এম্পায়ার স্টেট বিল্ডিং, ম্যানহাটনের। এই এম্পায়ার স্টেট বিল্ডিং এ রাতের একটাই, সাধারণত 2016 সালে আমি যেমনটা দেখেছি, এম্পায়ার স্টেট বিল্ডিং এ আজকে সন্ধ্যায় আপনার ডেমোক্রেটের সিম্বল নীল এবং রিপাবলিকের সিম্বল হচ্ছে লাল। এই লাল এবং নীল দিয়ে এই যে এম্পায়ার স্টেট বিল্ডিংটা সাজানো হবে এবং যখন গভীর রাতে যখন সবচেয়ে বেশি ভোট যে পক্ষে পড়ে যাবে এবং যে পক্ষে বিজয়ী হবে, সেই যদি রিপাবলিকান জিতে যায় তাহলে পুরো বিল্ডিংটা লাল হয়ে যাবে এবং যদি ডেমোক্রেট জিতে যায় তাহলে পুরো বিল্ডিংটা নীল হয়ে যাবে। তখন এই সর্বোচ্চ বিল্ডিং দেখে সবাই বুঝবে যে কোন পার্টি পাস করেছে। আরেকটা বিষয় আপনাকে জানি, যেমনটা আমাদের বার্তা কক্ষ থেকে আশিক বলছিলেন যে 2016 সালের ভোটার এবারের মধ্যে অনেকগুলো পার্থক্য। আমি গতকালকে কথা বলেছিলাম, মিশিগানের এখানে বাংলাদেশে একজন কংগ্রেসম্যান প্রার্থী হয়েছেন। আসলে এখানে টোটাল 538টি ইলেকটোরাল ভোট, 100 জন সিনেটর এবং কংগ্রেস হচ্ছে 438 জন, এটা 538টি ইলেকটোরাল ভোট। আপনি ধরেন নিউ ইয়র্কে 29টি ইলেকটোরাল ভোট রয়েছে, এই যে সিনেটর এবং কংগ্রেস মিলে। এই ইলেকটোরাল ভোটের যদি এখানে ডেমোক্রেটের যদি 29টার মধ্যে সর্বোচ্চ যদি একজনের যদি বেশি ডেমোক্রেট পেয়ে যায়, তাহলে বাকি এই রিপাবলিকান যারা আছে সবগুলোই আসলে ডেমোক্রেটের পক্ষে চলে যাবে। অর্থাৎ 29টার মধ্যে যদি আপনি অর্ধেকের বেশি যদি চলে যায়, একটা বেশি ভোটার যদি যে পক্ষে বেশি পায়,
সেই পক্ষে ওই বাকি ভোটগুলো সব চলে যাবে। এই হচ্ছে আসলে এখানে জটিল একটা অবস্থা। তো আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে প্রত্যেক বুলেটিনে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গেই আছেন। প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচনে যে প্রার্থী বেশি ভোট পান তিনিই ক্ষমতায় যান। তবে মার্কিন নির্বাচন পদ্ধতি প্রচলিত এই নিয়মের চেয়ে কিছুটা জটিল। এখানে জনগণের ভোট বেশি পেয়েও কেউ প্রেসিডেন্ট নির্বাচিত নাও হতে পারেন। প্রেসিডেন্ট হওয়া বা না হওয়ার বিষয়টি নির্ভর করে তিনি কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। দিন শেষে যার ঝুলিতে 270টি ইলেকটোরাল ভোট থাকবে শেষ হাসি হাসবেন তিনি। 2016 সালের নির্বাচনে 306টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে প্রায় 30 লাখ ভোট কম পেয়েছিলেন। ভোট বেশি পেয়েও শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে বসতে পারেননি হিলারি। 2000 সালে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের চেয়ে 5 লাখের বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী অ্যাল গোর। সেবার জর্জ বুশ 271 ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন নির্বাচনী প্রক্রিয়ার এই জটিলতার কারণে জয় পরাজয় নির্ভর করে একজন প্রার্থী মোট কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যের জন্য সংরক্ষিত রয়েছে বিভিন্ন সংখ্যক ইলেকটোরাল ভোট। দুটি ছাড়া সব রাজ্যের নিয়ম হলো যিনি জনপ্রিয় বা সাধারণ মানুষের ভোট বেশি পাবেন তিনি রাজ্যের সব ইলেকটোরাল ভোট পাবেন। সব মিলে যিনি 270 ইলেকটোরাল ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। এ কারণে প্রার্থীদের কাছে কিছু কিছু অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র। ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেখানে ইলেকটোরাল ভোটও বেশি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিনয়, পেনসিলভানিয়া, ওহাইও, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি এই 11 রাজ্যেই রয়েছে 270টি ইলেকটোরাল ভোট। তাই এই রাজ্যগুলোতে যিনি জয় পাবেন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। প্রথাগতভাবে মার্কিন নির্বাচনে বেশিরভাগ রাজ্যেই নির্দিষ্ট কিছু দলের পক্ষে ভোট দিয়ে থাকে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো রেড স্টেট ও ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো ব্লু স্টেট নামে পরিচিত। অল্প কিছু রাজ্য রয়েছে যাদের সুইং স্টেট বা বেগুনি রং দিয়ে চিহ্নিত করা হয়। এরকম রাজ্য রয়েছে 12টি। শেষ পর্যন্ত এই রাজ্যগুলোই নির্বাচনে জয় পরাজয়ের মূল ভূমিকা রাখে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেড়েছে ডাকযোগে ভোটের হার। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 10 কোটি ভোটার। আর এজন্য ডাকযোগে পাওয়া ভোট নিয়ে আইনি লড়াইয়ের বিষয়টিকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। নির্বাচন পর্যবেক্ষকরাও বাড়তি মনোযোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের দিকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে দেয়া ভোট নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক সিদ্ধান্তে উদ্বেগ রিপাবলিকান ডেমোক্র্যাট দুই শিবিরেই। নির্বাচনে কারচুপির সংখ্যা জানিয়ে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে নির্বাচন শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। বুধবার পেনসিলভানিয়াতে ডাকযোগে পাওয়া ভোট নিয়ে দেয়া সুপ্রিম কোর্টের রায় বলছে নির্বাচনের 3 দিন পর পৌঁছানো ব্যালটও গোনা যাবে। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনের 9 দিন পর পৌঁছানো ভোটও গণনার পক্ষে সর্বোচ্চ আদালত। দুটি রায়ই ছিল ডেমোক্র্যাটদের পক্ষে। তবে উইসকনসিনে নির্বাচনের দিন পাওয়া ডাকযোগে ভোটই গণনা হবে। এ নিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট যে রায় দিয়েছিল ফেডারেল কোর্ট আপিলে তা খারিজ করে দেয়। যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোট গণনা নিয়ে এক এক রাজ্যে এক এক রকম নিয়ম চালু। 28 রাজ্যে ডাকযোগে দেওয়া ভোট পৌঁছতে হবে নির্বাচনের দিন। 22 রাজ্যে ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় সে ভোট নির্বাচনের দিন পোস্টমার্ক করা হলেই গণনায় নেয়ার আইন রয়েছে। এর আগে 2000 সালের নির্বাচনেও তৈরি হয় এ পরিস্থিতি। সেবার ফ্লোরিডায় পিছিয়ে পড়ে ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের আবেদনে আবারও ভোট গোনার বিষয়টি গড়ায় আদালতে। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করলে শেষ হাসি হাসেন রিপাবলিকান জর্জ বুশ। ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টে রক্ষণশীল হিসেবে পরিচিত অ্যামি কোনি ব্যারেটকে বিচারপতি নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষণ বলছে দুই প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হলে কোনো সংকট হবে না।
তবে ব্যবধান কাছাকাছি হলে মামলা গড়াবে আদালতে। ডেমোক্রেটদের শঙ্কা, এক্ষেত্রে সুবিধা পাবেন রিপাবলিকান ট্রাম্প। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন সরকারের পরিবর্তন আসলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেছেন। এ সময় সচিব আরও বলেছেন, বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এবং সহিংসতা সমর্থন করে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে, আর হিসেব করছে বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশও। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? আবারও ট্রাম্প না জো বাইডেন? এতে কি পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে? সচিব বললেন, ব্যক্তি বা দলের উপর দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করে না। দুদেশের বাণিজ্যেও তেমন প্রভাব পড়বে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে মার্কেটটা আছে বা যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াটএভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশন। ফ্রান্সকে ঘিরে চলমান অস্থিরতা প্রসঙ্গেও কথা বলেন সচিব। জানান, যে বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা কখনোই কাম্য নয়। ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটেছে তাও নিন্দনীয়। কখনোই ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না বা এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। এক প্রশ্নের উত্তরে সচিব জানান, করোনাকালে মালয়েশিয়া থেকে এসে আটকে পড়া বাংলাদেশিদের পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে সেই দেশটি কোনো সিদ্ধান্ত নিলে তাতে সরকারের কিছু করার থাকবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়াকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ডাক্তার তানভীর আহমেদ চৌধুরীকে নতুন পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের 3 কর্মদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। ওএসডি হওয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক আব্দুর রহিম গত সপ্তাহেই অফিস চলাকালীন মুসলিম নারীদের হিজাব ও পুরুষদের টাকনোর উপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে এ নিয়ে তীব্র সমালোচনা হয়। পরে তিনি তার বক্তব্য ও বিজ্ঞপ্তি প্রত্যাহার করেন। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় 6,40,00,000 টাকা লোপাট করার অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের জোরে, কাজেই দেশে এক দলের শাসন প্রতিষ্ঠা হয়েছে এমন সমালোচনা অবান্তর। বিকেলে আওয়ামী লীগের জেল হত্যা দিবসের আলোচনায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, 15ই আগস্টের সুবিধাভোগীরা আওয়ামী লীগকে সরানোর যত চেষ্টা করবে দল তত শক্তিশালী হবে। বিকেল 3:30টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় জেল হত্যা দিবসের আলোচনা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শুরুতে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতাকে যেমন হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যা থেকে জাতীয় 4 নেতা হত্যার ঘটনাবলীর পেছনের চক্রান্তের বিভিন্ন দিক তুলে ধরেন। উঠে আসে সে সময়ের খলনায়কদের ভূমিকাও। একটা খুনি জাতি হিসেবে মানুষের কাছে পরিচিত হতে হয়। পরে প্রধানমন্ত্রী দেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন। সরকার বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভোট ব্যবস্থার সমালোচনা করার সময় জিয়া এরশাদ খালেদার আমলের নির্বাচনের কথা মনে রাখা উচিত। একটা পর একটা আমরা ভোটে নির্বাচিত হয়ে কিন্তু জয়ী হয়েই সরকার গঠন করেছি। কারণ হচ্ছে আমরা জনগণের জন্য কাজ করেছি। নানা কথা একজন এক এক জায়গা থেকে নানা বচন দিচ্ছে, নানা কথা বলছে, নানা প্রশ্ন করছে। আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি এক দলই চলে যাচ্ছে। আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের সকল নেতা কর্মী, অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক বেশি। আর সেটা যদি কারো চক্ষুশূল হয়
বা মনোব্যথা হয়, আমাদের কিছু বলার নাই। নিজ দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আত্মবিশ্বাসও জানান শেখ হাসিনা। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি, এবং আমাদেরকে সনজ্জত যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, পোক্ত হবে। এটা হলো বাস্তব। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শে দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের লক্ষ্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় 4 নেতার হত্যার ষড়যন্ত্রে জড়িতদের মুখোশ উন্মোচন করার পাশাপাশি বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় 4 নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক। এই ঘটনার সঙ্গে শুধু সশস্ত্র বাহিনীর সদস্য নয়, আরও যারা যারা জড়িত আছে তাদেরও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। যে কোনো ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। জাতীয় 4 নেতা হত্যার পেছনেও ষড়যন্ত্র ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরও বড় ষড়যন্ত্র ছিল। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অনুষ্ঠানে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডে কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানান স্বজনরা। পাশাপাশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনবো, এবং যেই রায় প্রদান করেছেন ওই কোর্ট, সেটা কার্যকর হবে ইনশাআল্লাহ। ভোটের সময় এগিয়ে এলেও ঢাকা 18 আসনের উপনির্বাচনে এখন অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। অন্যদিকে কোন্দল না থাকায় স্বস্তিতেই প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী, আর প্রচারে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। তবে তা নাকচ করে দিয়েছেন নৌকার প্রার্থী। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সেই সঙ্গে জমে উঠেছে দুই দলের প্রার্থীর বাগযুদ্ধ। বিএনপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনের কোনো পরিবেশ নেই, আর আওয়ামী লীগ প্রার্থী বলছেন এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের গণসংযোগ করতেছি, এবং গণসংযোগ আমরা চালিয়ে যাচ্ছি। ওদের সাথে আমাদের দেখাও হয় না, ওদের সাথে আমাদের কথাও হয় না। ভোট অত্যন্ত শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশন স্বাধীন থেকেই তারা স্বাধীনভাবে নির্বাচন করবে। এখানে কোনো প্রভাবের কিছু নাই এবং প্রভাব বিস্তারের কিছু নাই। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছে। আজকে আমাদের নির্ধারিত প্রোগ্রাম, সেই নির্ধারিত প্রোগ্রামে বাধা দিয়েছে। আপনারা নিজেরা দেখেছেন, সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমি যে ওয়ার্ডে আমি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি পূর্ব অনুমতি নিয়ে, সেই ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়ে দিচ্ছে। এদিকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মঙ্গলবারও উত্তরায় বিক্ষোভ করেছেন তারই দলের বহিষ্কৃত নেতাকর্মীরা। যারা স্থানীয় বিএনপি, তাদের সাথে তার কোনো সমন্বয় নেই। এই সমন্বয়হীনতায় এই বিএনপির রাজনীতি, 18 আসনের রাজনীতিকে দুর্বল করে ফেলেছে। ঢাকা 18 আসনে মনোনয়ন প্রত্যাশীরা তারা ইতিমধ্যে বয়কট করেছেন, এসএম জাহাঙ্গীর সাহেবকে বয়কট করেছেন। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনে ভোট গ্রহণ করা হবে 12 নভেম্বর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচন নিয়ে এবার আমরা আলোচনা করব। আমাদের সাথে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা হোসেন। ডক্টর আমেনা হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে আসলে মার্কিন সরকার যদি পরিবর্তন হয়, যেই আসুক, সেটা রিপাবলিকান সরকার হোক বা ডেমোক্রেটিক সরকার হোক, সেটি বাংলাদেশের জন্য আসলে কোনো ধরনের কোনো পরিবর্তন বয়ে আনবে কিনা, বা আমাদের জন্য আসলে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি করবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন সেটাকে বিভিন্ন লেভেলে বা বিভিন্ন পর্যায়ে আলোচনা করা যেতে পারে। প্রথমে আমি যদি ধরি পররাষ্ট্রনীতির দিকটা, যদি ধরি, সেখানে একটা বড় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে পররাষ্ট্রনীতিতে তেমন কোনো আমরা হেরফের হয়তো দেখব না, কিন্তু
খুব মানে রিসেন্টলি ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি ইউরোপে একটা মানে জঙ্গিবাদের বেশ কয়েকটা হামলা দেখতে পাচ্ছি। এখন যদি রিপাবলিকানসরা ক্ষমতায় আসে তারা কিন্তু সেটাকে একভাবে হ্যান্ডেল করে, আবার ডেমোক্রেটসরা আরেকভাবে মানে হ্যান্ডেল করে। এবং হ্যান্ডলিংয়ের ডিফারেন্সটা কোন জায়গাটা হলো, সেটা হলো যে ইসলামোফোবিয়াটা মানে যে ট্রাম্পের মতো একজন ব্যক্তি সেটাকে উনি অনেক উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু ডেমোক্রেটসদের মধ্যে আমরা দেখি সেটাকে তারা একটু লো টোনে যায়, সেই জায়গাটা একটা আমাদের আশঙ্কার ব্যাপার থাকে। আর যদি আমরা জিও স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক দিক থেকে দেখি তাহলে আমি মনে করি যে ডেমোক্রেটস হোক রিপাবলিকানসরা হোক তারা তাদের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা চায়না নিয়ে তারা এগিয়েই আসবে, কিন্তু ইরানের ব্যাপারে যেহেতু তাদের একটা অন্য রকমের পজিশন আছে এবং ডেমোক্রেটসরা বলছে যে তারা ইরানের সাথে তাদের যে চুক্তি ছিল সেটাতে ফিরে যাবে, সেই দিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বেটার পজিশনে আমরা থাকবো। অর্থনৈতিকভাবে আমি মনে করি না যে তেমন কোনো পরিবর্তন আসবে, যে ধরনের অবস্থা আছে সেই ধরনেরই অবস্থা থাকবে। একটা মেজর যে জায়গাটাতে আমাদের যে ঝামেলাগুলো হতে পারে সেটা হলো ইমিগ্রেশনের জায়গাটা, ইমিগ্রেন্টসদের এবং যে ধরনের বর্ণবাদকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, রেসিজম, সেগুলো কিন্তু ওখানে যারা বাংলাদেশি বা বাঙালি অভিবাসীরা আছে বা ইমিগ্রেন্টসরা আছে তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ একটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে একটা বিভাজিত সমাজ হয়ে গেছে এবং সেখানে একটা বড় জায়গা হলো যে বর্ণবাদ। তো সেরকম একটা পজিশনে এবং তার সাথে আমি যদি ইসলামোফোবিয়াটা যোগ করি, মুসলিম তারপরে রেসিজম, তাহলে তো এটা একটা মানে বাংলাদেশের রিপাবলিকান সরকার যেটি আসলে আপনি বলছিলেন যে বিভাজনের রাজনীতি তারা এর মধ্যে এস্টাবলিশ করেছে, এবং আমরা দেখেছি যে জিএসপি যে আমাদের সুবিধা ছিল সেটা কিন্তু ডেমোক্রেট সরকারই আসলে বাতিল করেছিল। আমাদের রপ্তানিকারকরা চান যে আমরা জিএসপি সুবিধাটা ফিরে চাই, সে যেই আসুক না কেন। সেক্ষেত্রে আসলে যদি রিপাবলিকান বা ডেমোক্রেট কোনোভাবে আসলে কূটনৈতিক তৎপরতা বা সার্বিকভাবে আসলে আমাদের পজিশনটা কি হবে? দেখুন সেই জায়গাটা অর্থনৈতিক জায়গাটা যেটা আপনি বলছেন সেটা অর্থনীতিবিদরাই বিশ্লেষণ করে বলছেন যে না, যে ধরনের ওরা কন্ডিশনস চাচ্ছে, লেবার কন্ডিশনস বা তারা যে ধরনের মানবাধিকারের কথা বলছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। তারা ঠিক বাংলাদেশের কে সেই অবস্থান চাষ বা সুযোগটা এখনো দিতে প্রস্তুত না। এবং চায়নার সাথে আমরা দেখছি যে জায়গাটা কম্পিটিশন হচ্ছে সেখানে ভিয়েতনাম কিন্তু লিড নিয়ে নিচ্ছে, বাংলাদেশ ঠিক সেই জায়গাটা বা অবস্থানে আসছে না। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ অনেক উচ্চ পর্যায়ের যারা মানে ক্ষমতায় আছেন তারা বাংলাদেশ সফর করেছেন এবং তারা তখন বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি মনে করি না যে সেখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে অর্থনীতির জায়গাটাতে। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো ইন্টারেস্ট, ধরেন ভারতের একটা আমাদের ইকুয়েশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে ভারত আছে, মায়ানমার আছে, আমরা যদি দেখি সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত রাজনৈতিক এবং কূটনৈতিক জায়গাগুলো আমাদের মেনে চলতে হবে বা আমাদের পরিবর্তন করে চলতে হবে। ধন্যবাদ আমেনা হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমএলএম ব্যবসার মাধ্যমে 22 লাখেরও বেশি গ্রাহকের কাছ থেকে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠান। গেল মাসে অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানের 6 প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে গ্রাহকদের টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে ব্যবসা শুরু করা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের মূল টার্গেট ছিল প্রবাসী বাঙালিরা। প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপস বানিয়ে ই-কমার্সের আদলে এমএলএম ব্যবসা চালাতো তারা। 1 বছরে মুনাফা 10 গুণ করার লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত প্রতিষ্ঠানটি। অতিরিক্ত মুনাফার লোভে পা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে শুরু করেন গ্রাহকরা। 10 মাসে গ্রাহক সংখ্যা ছাড়িয়ে যায় 22 লাখ। এর মধ্যে 5 লাখ প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিক। এদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় 268 কোটি টাকা। একদমই নিষিদ্ধ একটা বিষয় তারা পরিচালনা করছিল। তো এটা আমরা এটা দৃষ্টিগোচর করছি যে এই ধরনের যদি আরও কেউ থাকে
বাংলাদেশের জনগণ যেন প্রতারিত না হয়, বিশ্বের জনগণ যেন প্রতারিত না হয়। কারণ এখন তো গ্লোবালাইজেশনের যুগ, বাংলাদেশটা বাংলাদেশে নাই, এখানে 5 লক্ষাধিক ক্রেতাই হয়ে গেছে প্রবাসী 22 লক্ষের মধ্যে। গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির কলাবাগান অফিসে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই অভিযানে গ্রেপ্তার 4 জনের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এই চক্রের মূল হোতা আলামিন ও জসিমকে গ্রেপ্তার করা হয়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে এখন রিমান্ডে আনবো, তারপরে সে সমস্ত অর্থই বলতেছে যে ক্যাশ টাকা না, তার সমস্ত টাকাগুলি বিভিন্ন জায়গায় কোথায় আছে এটা আমরা তদন্তে দেখা যাবে। নিষিদ্ধ যেহেতু আমরা এটা মামলা করব, পরবর্তীতে বিষয়গুলো আমরা উপরে আলাপ করব, আলাপ করে এটা দেখা যাক কিভাবে করা যায়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত চক্রটি। আত্মসাৎ করা টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ। গ্রেপ্তারের সময় প্রতারক চক্রের কাছ থেকে একটি হ্যারিয়ার গাড়ি, 2টি পিকআপ ভ্যান, 6টি ল্যাপটপ সহ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। বঙ্গবন্ধু টি-20তে দলগুলোর স্পন্সর প্রায় চূড়ান্ত, সীমিত পরিসরে দর্শক রাখার কথা ভাবছে বিসিবি। এবং টেকনিকে ভালো হলেও মানসিকভাবে পিছিয়ে দেশের গোলকিপাররা, অনুশীলন বাড়ানোর তাগিদ কোচ লেস ক্লিভলির। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য স্পন্সরদের ভালো সাড়া পেয়েছে বিসিবি। ইতিমধ্যে চূড়ান্ত প্রায় 4 দলের স্পন্সর। 2-1 দিনের মধ্যে আসছে ঘোষণা, জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া দর্শক উপস্থিতি সহ একাধিক বিষয়ে চলছে আলোচনা। সরকারি সংস্থার সাথে আলোচনা শেষ করে সিদ্ধান্ত নেবে বোর্ড, জানিয়েছেন প্রধান নির্বাহী। ব্যক্তিগত অনুশীলন থেকে ছোট গ্রুপ, তারপর দলীয় অনুশীলন, ধাপে ধাপে এগিয়ে টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জেও সফল। বিসিবি প্রেসিডেন্ট কাপের অক্ষত বাবল আত্মবিশ্বাস যোগাচ্ছে। পরীক্ষামূলক আয়োজনে তকমা এবার ঝেড়ে ফেলার পালা। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যালেঞ্জ অনেকগুলো শর্ত পূরণের, কিন্তু কাজটা এখনও কঠিন দেখাচ্ছে করোনার চোখ রাঙানিতে। তারপরও ইতিবাচক থাকছে বোর্ড। আয়োজকদের আত্মবিশ্বাসের কেন্দ্রে স্পন্সরদের আগ্রহ। 5 দলের টি-20 টুর্নামেন্টে স্পন্সর তালিকা প্রায় চূড়ান্ত। বেক্সিমকো, জেমকন, গাজী গ্রুপ ও ইনসেপ্টার স্পন্সর হওয়া একরকম নিশ্চিতই বলা যায়। আলোচনায় আক্তার গ্রুপও। আশানুরূপ আমরা সাড়া পেয়েছি এবং সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের যারা ইন্টারেস্টেড যারা স্পন্সর আছেন তাদেরকে আমরা এলওআই ইস্যু করে দেব। নভেম্বরের অ্যারাউন্ড 20 এর মধ্যে আমরা শুরু করব। সো 20, 21, 22 মধ্যে যে কোনো একটা সময় আমরা এভাবে আমাদের প্ল্যান করেই আমরা এগোচ্ছি। টিম স্পন্সর যদি হয় কর্পোরেট হাউসগুলো, তবে স্বয়ংক্রিয়ভাবে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে প্লেয়ার্স ড্রাফটে। সেই হিসেব মাথায় রেখে ইতিমধ্যে কাজ কিছু এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। এছাড়া আলোচনা চলছে দর্শক উপস্থিতি, প্রেজেন্টেশন সেরিমনি সহ একাধিক ইস্যুতে। অন প্রসেস আছে এই ব্যাপারে। আমরা সিদ্ধান্তটা আমাদের সংশ্লিষ্ট যে আমরা যে টিমটা বা যে গ্রুপটা ওয়ার্কআউট করছে সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা বোর্ডের অনুমোদন পেলে এই ব্যাপারে আমরা ডিটেলস বলতে পারবো। মাঝে সময়টায় পিএসএল খেলতে যাবেন মাহমুদুল্লাহ তামিম। পাকিস্তান থেকে ফিরে টি-20 লিগ, সেক্ষেত্রে কোয়ারেন্টিন পর্ব কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। তবে সরকারি সংস্থাগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব, আত্মবিশ্বাসী প্রধান নির্বাহী। সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সাথে কথা বলে এ ব্যাপারে আমরা প্রসিড করব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনিক বিচারে গোলকিপাররা যথেষ্ট ভালো হলেও মানসিকভাবে বেশ পিছিয়ে, যে কারণে সামান্য ভুলে গোল হজমের ঘটনা নিয়মিত হচ্ছে, মনে করছেন নতুন গোলকিপিং কোচ লেস ক্লিভলি। সমস্যার সমাধানে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন বাড়ানোর তাগিদ এই ইংলিশ কোচের। এদিকে ভুল ত্রুটি শুধরে সেরা একাদশে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী পাপ্পু ও সোহেল। বছর 2 আগে সোহেলের এই ভুল যেন রূপক অর্থেই ছিল দেশের ফুটবলের প্রতিচ্ছবি। ঘুরে ফিরে সেই নেপালি আবার সামনে। গোলকিপার সোহেলের জন্য তো সেই স্মৃতি ভুলে থাকাটা একটু কঠিনই। মিস্টেকটা আমার লাইফে একটা পার্ট হয়ে গেছে, যেখানে যায় না কেন ওই মিস্টেকটা আমার সবসময় মনে পড়ে, প্রত্যেকটা রাত্রে মনে পড়ে আমার। অ্যাজ এ ন্যাশনাল টিমের গোলকিপার হিসাবে এই মিস্টেকটা আসলে করা উচিত না। নেক্সট টাইম এই ধরনের মিস্টেক যেন না হয়, ওইভাবে ট্রেনিং করব। বব মিমসের পর বেঙ্গল টাইগার্সের গোলকিপিং কোচ এখন লেস ক্লিভলি।
এরিয়াল বলের দুর্বলতা, শেষ মুহূর্তে নার্ভ হারিয়ে গোল হজমের ঘটনা বাংলাদেশের ফুটবলে যে নিয়মিত দৃশ্য তা ইতিমধ্যে জেনে ফেলেছেন নতুন কোচ। সমস্যাটা কৌশলে নয় বরং মানসিক, বলছেন ক্লিভলি। কৌশলগত দিক থেকে তারা ভালো, কিন্তু মানসিকভাবে পিছিয়ে আছে। চাপের সময়ে স্টেডিয়ামের এত দর্শকের মাঝে স্নায়ু ধরে রেখে পারফর্ম করা কঠিন, কিন্তু তাদের সেই কাজটাই করতে হবে। চেলসি, টটেনহ্যামের মতো ইংল্যান্ডের এলিট ক্লাবগুলোতে কাজ করেছেন ক্লিভলি। পিওতর চেক, এডউইন ভ্যান্ডার সার কিংবা কার্লো কুদিচিনিদের মতো বিশ্বখ্যাত গোলকিপারদের শিখিয়েছেন একসময়। তার ক্লাসে কেমন করছেন বাংলার ছাত্ররা? রানার বয়স হয়েছে, পায়ের ব্যবহারে আড়ষ্টতা আছে, কিন্তু সে সবকিছুই ঠিকভাবে করছে। পাপ্পু আর জিকো এখনো তরুণ, অনেক কিছুই তাদের শিখতে হবে। সোহেল অনুশীলনে খুব আত্মবিশ্বাসী। আপাতত তাদের নিয়ে প্রাথমিক কাজগুলো করছি, কিন্তু অনুশীলন ম্যাচ আমাদের ভুল ত্রুটি শুধরে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। শারীরিক গঠন বিচারে বিদেশি কোচদের পছন্দে থাকেন সোহেল, আবার অভিজ্ঞতায় দক্ষতায় আশরাফুল রানাও সামলান বেঙ্গল টাইগারদের গোলপোস্ট। পাপ্পু, জিকোরাও পিছিয়ে নেই। সবাই চাবে যেন 23 জন বা 21 জনের স্কোয়াডের ভিতরে থাকতে, সবারই চেষ্টা থাকে যেন সে 23 জনের ভিতরে থাকার। আর 23 জনের ভিতরে যদি থাকতে পারে অবশ্যই খেলার জন্য ফাইট করব সিনিয়রদের সাথে। নেপাল ম্যাচের প্রস্তুতিতে এদিন যথারীতি হেড কোচ জেমিডের অধীনে ঘণ্টা দুয়েকের অনুশীলন হয়েছে। হাতের চোট গুরুতর না হওয়ায় ছিলেন মামুনুল, তবে অসুস্থতার কারণে যোগ দেননি বাদশাহ ও আবদুল্লাহ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে, এবং সংবাদে আরো যা থাকছে। ৪৫ জন ব্যক্তি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে ২১ জনই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একমাত্র নেতা যিনি কোনো দল ছাড়াই ২ দফা নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের সব ক্ষেত্রে নারীরা পুরুষদের সাথে সমান তালে চললেও দেশটি এখনও পায়নি কোনো নারী প্রেসিডেন্ট। আর বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এ পর্যন্ত ১৬ জন ডেমোক্রেট এবং ১৯ জন রিপাবলিকান প্রেসিডেন্ট পেয়েছেন দেশটি। ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান রোনাল্ড রিগান। তাই আজকের নির্বাচনে ৭৪ বছর বয়সে ট্রাম্প বা ৭৮ বছর বয়সে বাইডেন যিনিই জেতেন তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকা শিশু হাসপাতালে ৮৩ নবজাতকের নমুনা পরীক্ষায় ২৬ জনের কোভিড-১৯ পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছে ২ নবজাতক। আক্রান্ত সবার বয়স ৮ দিনের কম। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষকরা জানিয়েছেন দক্ষিণ এশিয়ায় করোনায় নবজাতকের প্রথম মৃত্যু বাংলাদেশে। আক্রান্ত এবং মৃত্যু হারও অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। ঢাকা শিশু হাসপাতালে মার্চের ২৯ থেকে ১ জুলাই পর্যন্ত ৮৩ নবজাতকের করোনার নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসার তথ্য উপাত্ত, এক্স রে ও অন্যান্য ল্যাবরেটরি রিপোর্ট সহ ২৭ থেকে ৭৫ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয় তাদের। পরীক্ষায় দেখা গেছে এদের মধ্যে ২৬ জন করোনা সংক্রমিত। ১২ জনের বয়স ৮ দিন ও ১৪ জনের বয়স ছিল ৫ দিন। আক্রান্তদের ৪ জনই হাসপাতালে মারা যায়। এদের মধ্যে ২ জন শুধু করোনায় মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগে মনে করতাম যে এগুলো বোধহয় এদের হবে না, কিন্তু এদের মধ্যে হচ্ছে, এবং সেই দুটি বাচ্চাই কিন্তু মারা গেছে। তো এগুলো একটা ব্যাপার। এছাড়াও আরো কয়েকটা শিশু মারা গেছে আমাদের। সংক্রামিত হলে দুটো সমস্যা। একটা হলো যে আমরা দেখেছি যে তারা সংক্রামিত হয়ে সেখান থেকে উপসর্গ হতে পারে, উপসর্গ থেকে মারাও যেতে পারে, এটা একটা। আরেকদিকে আমরা বলতেই পারি যে আমাদের উপসর্গই তো নেই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেটা ব্যাপার নাকি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ০ থেকে ১০ বছরের মধ্যে আক্রান্তের হার ৫% নিচে। অথচ এই গবেষণায় উঠে এসেছে শুধু নবজাতকের আক্রান্তের হার ৩১% আর মৃত্যু হার ৭। আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য অনেক গুরুত্ব বহন করে। তার কারণ হলো যে আমরা আগে জানতাম না যে শিশুদের এরকম হয়, এখন আমরা এটা জানি। সুতরাং আমাদের সাবধানতাটা অবলম্বন করতে হবে। গবেষণায় দেখা গেছে ২০ জন গর্ভবতী মায়ের ৬ জনের শিশু জন্মদানের আগে থেকেই করোনার উপসর্গ ছিল। ৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়েছেন গবেষকরা। তাদের ধারণা, সন্তান জন্মদানের সময়
পরিবেশগত কারণে আক্রান্ত হতে পারে নবজাতকেরা। শিশুদের কাছ থেকে মায়েদের কাছে অথবা মায়েদের কাছ থেকে শিশুতে এসছে, এটা আমরা বুঝতে পেরেছি। যেই পরিবেশে তার ডেলিভারিটা হচ্ছে সেখান থেকে তারা সংক্রামিত হচ্ছেন। সংক্রামিত হয়ে প্রত্যেকেই সংক্রামিত হচ্ছেন, কিন্তু সেখানে কোনো সিমটম দেখা দিচ্ছে না। 2 ফেব্রুয়ারি চীনে নবজাতকের শরীরে প্রথম কোভিড-19 সংক্রমণ ধরা পড়ে। পরে আরও 70 নবজাতকের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ থেকে কেউ দেশে এলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে যাদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে বিশেষজ্ঞ মতামত অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। জাহিদ মালেক পর্যন্ত মাস্কটাই সত্যিকারী কার্যকরী একটি ব্যবস্থা এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং কিভাবে মাস্কটাও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়েও আলোচনা হয়েছে। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5983 জনের। 113টি ল্যাবে 24 ঘন্টায় 14,061 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1659 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.80%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,12,647 জন। সুস্থ হয়েছেন আরও 1,886 জন। এ নিয়ে মোট সুস্থ 3,29,787 জন। একদিনে বিশ্বজুড়ে করোনায় আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 4,33,000 মানুষের দেহে। এ নিয়ে বিশ্বের 216 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 12,10,000-এর বেশি। মোট আক্রান্ত 4,72,00,000। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনায় 446 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 76,000 মানুষ। ফ্রান্সে একদিনে করোনায় মারা গেছে 416 জন। নতুন শনাক্ত 52,000। জার্মানিতে সোমবার 16,000 রোগী মিলেছে। দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। স্পেনে 18,000 ও ইতালিতে 22,000 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে সোমবার 19,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। Something just like that, and no purpose. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 231 বছরে 45 জন ব্যক্তি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এ পর্যন্ত 16 ডেমোক্র্যাট এবং 19 রিপাবলিকান প্রেসিডেন্ট পেয়েছে দেশটি। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একমাত্র নেতা যিনি কোনো দল ছাড়াই 2 দফা নির্বাচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সব ক্ষেত্রে নারীরা পুরুষদের সাথে সমান তালে চললেও দেশটি এখনও পায়নি কোনো নারী প্রেসিডেন্ট। আর বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে 45 প্রেসিডেন্টের মধ্যে 21 জনই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। 4 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালনের সময় খুন হন। এর মধ্যে 1865 সালে আব্রাহাম লিঙ্কন, জেমস গার্টফিল্ড 1881-তে, উইলিয়াম ম্যাকেনলি 1901 সালে এবং জন এফ কেনেডি 1963 সালে। 1981 সালে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রোনাল্ড রিগ্যান। 1973-এ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বিতর্কে জড়িয়ে পদত্যাগ করেন রিচার্ড নিক্সন। 28তম প্রেসিডেন্ট উইড্রো উইলসনের শাসনামলে প্রথম বিশ্বযুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। আর 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 6 জন রিপাবলিকান ও 6 জন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট 2 মেয়াদে যুক্তরাষ্ট্র শাসন করেছেন। সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান থিওডোর রুজভেল্ট। 1904 সালে বয়স হয়েছিল 46 বছর। আর 1984 সালে 73 বছর বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন আরেক রিপাবলিকান রোনাল্ড রিগান।
নানা বিতর্কে অভিশংসনের মুখে পড়েন 4 মার্কিন প্রেসিডেন্ট। 1974 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অভিশংসনের কার্যক্রম শুরু হলে পদত্যাগ করেন তিনি। 1868 সালে ডেমোক্র্যাট অ্যান্ড্রু জনসন এবং 1998 সালে ডেমোক্র্যাট বিল ক্লিন্টনকে ইমপিচ করে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। তবে সিনেটে তাদের বিপক্ষে যথেষ্ট ভোট না পড়ায় বহাল থাকেন তারা। 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পেরও অভিশংসন হয় হাউসে। তবে সিনেটে 47-53 ভোটে নাকচ হয়ে যায় তাকে অপসারণের প্রস্তাব। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।